রাষ্ট্র নাগরিকদের জন্য হুমকি, এবং এই হুমকিটা সবচেয়ে প্রবলভাবে হাজির হয়েছে যখন গুম করা। মানে গুমটা একটা ভীতিকর জিনিস, এবং শুধু ভীতিকর না, এটা রাষ্ট্রের ভিত্তিকে নাড়িয়ে দেয়। ফলে ব্যাপারটা নিয়ে যেটা আলোচনা করেছি, আমি যে আলোচনা শুনলাম তাতে কিন্তু এটা হতাশ হয়েছে যে আমাদের এই যে গোড়ার হিস্ট্রি আমাদের কারোরই জানা নাই, যে আইসিপিপি ইডি কেন করা হয়েছে। আমাদের মানবাধিকার আইন আছে, টর্চার আইন আছে, আরো হাজারো আইন আছে, কিন্তু আলাদা করে এটাকে কেন করা হয়? করা হলো এই জন্যে যে তথাকথিত ওয়েস্টফ্যালিয়ান যে রাষ্ট্রের সার্বভৌমত্ব, এটা প্রশ্নবিদ্ধ আন্তর্জাতিকভাবে, এবং ফলে সেখানে গণসার্বভৌমত্বের ধারণাটা সামনে আসে। আর ফলে যে কোনো আইনই আমরা বাংলাদেশে করতে যাই না কেন, ফলে তাহলে গণসার্বভৌমত্বের ধারণা, জনগণ সকল ক্ষমতার অধিকারী, তাদের কর্তৃত্বে রাষ্ট্র চলবে, রাষ্ট্রের কর্তৃত্ব দ্বারা জনগণকে দমন করব, আমরা এক্সট্রাজুডিশিয়াল কিলিং করব, গুম করে নিয়ে যাব, এটা আর হবে না। ফলে আইনের ইতিহাসেও আইসিপিপিইডি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংযোজন। ফলে আমি কিন্তু কারো আলোচনার মধ্যে কোনো প্রতিফলন দেখলাম না। ফলে যেহেতু আমরা জুলাই গণ অভ্যুত্থান থেকে হাজির হয়েছি, আমি এটাকে মোটো আইনি তর্ক আকারে দেখতে চাই না, এটা পলিটিক্যাল তর্ক। গুম ব্যাপারে একটা সমাধান আমাদেরকে হতে হবে, এবং এটা রাজনৈতিক ইস্যু, এটা নিশ্চয়ই একটা আইনি ইস্যু নয়। এই ইস্যু যদি আমরা সমাধান করতে না পারি, তাহলে বাংলাদেশ রাষ্ট্র একটা ভয়াবহ অস্থিতিশীলতার দিকে চলে যাবে। কেন যাবে? তার কারণটা হচ্ছে, যদি আমরা জনগণকে তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে না পারি, এর আগের যে ফ্যাসিস্ট সরকার এবং রাষ্ট্র যে কাজটা করেছে, যদি আমরা এটা নিশ্চিত করতে না পারি, তাহলে এই রাষ্ট্র স্থিতিশীল থাকবে না, তার কোনো ভিত্তি তৈরি হবে না। একটা জিনিস খেয়াল করেন, আমাদের মাননীয় উপদেষ্টা একই সঙ্গে আমার অত্যন্ত ঘনিষ্ঠ মধ্যে আসিফ খান হাজির রয়েছেন। আমি বারবারই বলেছি বাইরে থেকে দাঁড়িয়ে যে এই সরকারই তো বৈধ নয়। তাহলে আমাদের তো প্রথম, ইভেন গুমের আগে তো প্রথমত ওটার সমাধান করা দরকার। যে আইনটা আমরা করব, সে আইনের আগে যারা আইন করছে তারা বৈধ আইন প্রণেতা কিনা, এটা তো আগে প্রতিষ্ঠা করা দরকার আছে। কিন্তু এতটা দিন চলে যাচ্ছে, আজকে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে, আমরা সাংঘাতিক রকম অরক্ষিত অবস্থা রয়েছি, যে কোনো মুহূর্তে আপনার যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। সেখান থেকে গুমের আইন নিয়ে আপনি কোনো চেষ্টা করা, আইন করবার চেষ্টা করতে গেলে আপনি যে বাধাটা পাবেন, কোথা থেকে বাধা পাবেন, এটা আপনার খুব ভালো করে বুঝেন। আপনি এই আইন কখনোই এটাকে আপনি কার্যকর করতে, এমনকি এটা আনতে পারবেন না। ফলে আমরা শুধুমাত্র হাজার রকম কথা বলবো, এলোমেলো কথা বলে যাব, মূল কথায় আমরা পৌঁছাবো না। যারা এর আগে এই অপরাধের সঙ্গে যুক্ত ছিল, তাদেরকে যদি আমরা শাস্তির আওতায় আনতে চাই, তাহলে প্রথম কাজটা হবে যে যারা এই আইন করবেন তাদের নিজেদের বৈধতা প্রমাণ করা, প্রথম জনগণের কাছে। দ্বিতীয় হচ্ছে যে যেটা হিস্টোরিক্যালি যে ঘটনাগুলো ঘটেছে অন্যান্য দেশে, যেমন ধরুন আজকে দক্ষিণ আফ্রিকায়, সেখানে তারা করা হচ্ছে যে ট্রুথ এবং জাস্টিস কমিশন করা হয়েছে। কারণ এটা একটা বিপজ্জনক। আপনি যারা এই গুমের সঙ্গে জড়িত ছিল, আপনি যে তাদেরকে এখন বিচার করতে যান, এই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে না। এটা হচ্ছে রিয়ালিটি, আমরা লুকিয়ে লাভ নেই, ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। যদি তা হয়ে থাকে, তাহলে আমাদেরকে অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে যেতে হবে, তারা কি করে এটাকে সমাধান করেছে। তারা সমাধান করছে ট্রুথ এবং জাস্টিস কমিশনের মতো আলাদা একটা কমিশন করে, যেখানে আমাদের ক্ষতগুলো আমরা নিরাময় করতে পারি। ক্ষত নিরাময়ের কথা হচ্ছে প্রথমত গুম হয়েছে এবং যারা করেছে তাদেরকে প্রকাশ্যে আনা, এবং তাদের সম্পর্কে আমরা জানি, ইতিমধ্যে তাদের সম্পর্কে জানা আছে। এখন আমরা যখনই কোনো গুম আইন করতে যাব, এই গুম সম্পর্কে কোনো পদক্ষেপ নিতে যাব, সঙ্গে সঙ্গে যারা শক্তিশালী, তারা রাষ্ট্রের ক্ষমতা এখনো রয়েছে। এই সরকার সেনা সমর্থিত উপদেষ্টা সরকার, তার কোনো ক্ষমতা নেই। আমরা যতক্ষণ পর্যন্ত রাজপথে আছি, ঠিক ততক্ষণ তাদের ক্ষমতা থাকবে। আমরা যখন রাজপথ থেকে সরে আসবো, তাদের আসার কোনো ক্ষমতা থাকবে। ফলে আমাদের যদি কিছু করতে হয়, সেটা আমি এই জন্য খুব বিনয়ের সঙ্গে, আমি জানি যে আসি আমার কথা বুঝতে পারছি, এই মনুষ্য ধরতে পারছি, এটা আমাদের লড়াই, সকলের একসঙ্গে লড়াই, এটা আলাদা কোনো বিচ্ছিন্ন কোনো লড়াই নয়। ফলে আমাদের এই লড়াইটা করতে হলে একসঙ্গে লড়তে হবে, আলাদা করে লাভ নাই। আমি পছন্দ করি না বাংলাদেশের জন্য ক্যাম্পেইন চলা হয় ব্যক্তিকে কেন্দ্র করে, আমি এটা আমাদেরকে দুর্বল করে, সে যে কোনো ব্যক্তি হোক না কেন। ফলে এটা দ্বারা আমরা কিছু কিন্তু সমাধান করতে পারবো না। আমাদেরকে সমাধানের গোড়ায় পৌঁছাতে হবে। গোড়ায় পৌঁছাতে হলে ধরতে হবে যে আইসিপিবিটির যে মূল মর্ম কথা, সেটা হচ্ছে রাষ্ট্র জনগণকে, তার নাগরিকদের রক্ষা করতে পারে না। ফলে স্বভাবতই এমন একটা গুম কমিশন দরকার, যেটা জনগণ নিজেরা নিয়ন্ত্রণ করে, যেখানে আদালত করে জনগণ এবং রাষ্ট্র সেখানে আসে না। এটা হচ্ছে তার মূল কথা। আপনি পড়ে দেখুন আইনটা,
আমি যদি না দেখুন আমি ইতিমধ্যে লেখালেখি করবো, আশা করি আপনাদের কাছে পরিষ্কার করতে পারবো যে ফলে এই আইনটা সম্পূর্ণ চরিত্রের দিক থেকে অন্য যে কোনো আইনের চেয়ে আলাদা। ফলে তাকেও সেই পরিমাণ আন্তরিকতা, সেই পরিমাণ রাজনৈতিক প্রজ্ঞা এবং একই সঙ্গে সমাজের বিভাজনগুলোকে মিটিয়ে আমাদেরকে এটাকে সমাধান করতে হবে। কারণ যদি আমরা ন্যায় বিচার দিতে না পারি যারা গুম হয়েছে, তাহলে কিন্তু আমরা বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে টিকিয়ে রাখতে পারবো না। আমি বেশি কথা বাড়াবো না, ডিটেলে গেছি, কাজে অনেক কথা বলেছেন, আমি হয়তো কিছু অ্যাগ্রি করি, কিছু অ্যাগ্রি করি না, কিছু বড় কথা না। আমি টেকনিক্যাল ডিটেল হয়তো পরবর্তীকালে সময় পেলে যাবো। আমি কয়েকটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফান্ডামেন্টাল কোশ্চেন তুলে দেবো। একটা হচ্ছে যে এখানে গণ অভ্যুত্থানের কোনো কথাই নেই। আমাদের হাওয়ায় একটা আইন করতে বসেছি, যেটা দুর্ভাগ্যজনক, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রোম স্ট্যাটিউটের কোনো রেফারেন্স নেই, কারণ এটার সঙ্গে আন্তর্জাতিক আদালতের প্রশ্নটা জড়িত, এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। ফলে তার একটা স্ট্যাটিউট এখানে থাকতে হবে, তার রেফারেন্সে আমাদের এই কথা বলতে হবে। এবং আইসিপিবিডি এই সম্পর্কে আমি যে কথাটা বললাম যে গণ সার্বভৌমত্ব বনাম রাষ্ট্রের সার্বভৌমত্ব, এই যে তর্কটা এসে যাচ্ছে আন্তর্জাতিকভাবে, এটাও সামনে আসা দরকার। এই দলিলে থাকবে কিনা সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমরা যারা এই আইনটা করতে যাব তখন আমাদেরকে এই কথাগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। সেজন্য কি কি আমার কথা খুব বেশি হবে না। এরপরে প্রথম কথাটা হবে গুমের সংজ্ঞা অস্পষ্ট এবং অপরিচ্ছন্ন। গুম বলতে আমি কি বলছি, কাকে আমি গুম বলবো? ফলে আমাদের আইসিপিবিডিতে একটা আছে, আপনার খুব পরিষ্কার একটা সংজ্ঞা আছে। আমরা যদি সেই সংজ্ঞা গ্রহণ করতে না চাই, তাহলে এরপরের বক্তব্য আছে এরকম যে জনগণের অভিজ্ঞতা থেকে তারা যেসব ভুক্তভোগী পরিবার, তারা যেভাবে এই গুমটা তারা যে অভিজ্ঞতার ভিতর দিয়ে গেছেন, এটা আন্তর্জাতিক যেসব তর্ক বিতর্ক আপনারা যদি সেটা অনুসরণ করেন এবং পড়েন, আপনারা দেখবেন যে বারবারই বলা হয়েছে গুমের যারা শিকার হয়েছে এবং বিশেষ করে পরিবারদের, তাদের যে অভিজ্ঞতা, এমনকি তারা যে ভাষা ব্যবহার করেন, যে ভাষা তারা ব্যবহার করেন আইনের ভাষা না, মানে রাষ্ট্রের কর্তৃত্ব কায়েম করবার ল্যাঙ্গুয়েজ না, আইনি ভাষা না, তারা যে ভাষায় কথা বলেন সেই ভাষাটা আসতে হবে। এটা ভাষার লড়াই ওঠে, এটা বোঝাবুঝির লড়াই, উপলব্ধির লড়াই, ন্যায় বিচারের লড়াই, ন্যায় বিচার পাবার লড়াই। ফলে সেই জন্য এখানে পরিষ্কার হচ্ছে সংজ্ঞাভুক্ত যারা ভুক্তভোগী পরিবারের অভিজ্ঞতা থেকে আমরা একটা নতুন আইনি ভাষা বা রাজনৈতিক ভাষা তৈরি করেছি কিনা এটা আমার কাছে পরিষ্কার না। ফলে মূলত এই আইনটা যারা তৈরি করবেন আইনজীবীরা না, তৈরি করবে মূলত ভুক্তভোগী পরিবার। কারণ লড়াইটা হচ্ছে রাষ্ট্র বনাম ভুক্তভোগী পরিবার, এবং আধুনিক ওয়েস্টফেলিয়ান স্টেটের ক্রিটিকটা সে কারণে আন্তর্জাতিকভাবে এই জায়গায় এসে গেছে যে আমাদের আলাদা একটা আন্তর্জাতিক আইন করতে হয়েছে। তো সেই জন্য আমি বলছি সংজ্ঞার দিকটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, আমরা আরো অনেক দিকে আমরা যেতে পারি। আমার 2 নম্বর যেটা কিছু কিছু আমরা তুলেছেন সেটা হচ্ছে আমাদের কমন রেসপন্সিবিলিটি প্রশ্নটা এসছে, নিঃসন্দেহ এসছে। সেখানে হচ্ছে প্রথমত দায় নির্ধারণ করবে কি রাষ্ট্র নাকি যারা ভুক্তভোগী তারা, এবং ভুক্তভোগীর দায় নির্ধারণের ক্ষেত্রে আমাদের যে বর্তমান আইনে তার কোনো বিধান নেই, দায় নির্ধারণ বিধান। কারণ লড়াইটা যদি রাষ্ট্র বনাম জনগণ হয়, তাহলে নিশ্চয়ই দায় নির্ধারণের ক্ষেত্রে ভুক্তভোগীর একটা ভূমিকা থাকতে হবে। আমরা এর আগে যত কোনো আলোচনা শুনলাম এতক্ষণ, এখানে ভুক্তভোগীর কথাটা কিন্তু আসে না, কেউ বলেন, সরি আমি খুব দুঃখিত এর কারণে। তাদের ভাষা আসতে হবে, তারা কিভাবে দেখেছেন, তারা কি করে সার্ভার করেছেন, এটা আসতে হবে। সেজন্য আমি বলবো যে আমাদের যে ধারা 5 সাথে যেটা আলোচনা হয়েছে সেটা আমাদের আরো ডিটেল যেতে হবে, বা সেখানে যদি আমরা বলি যে আমাদের কোনো কিছু যেমন যারা রাষ্ট্রের জানার দরকার ছিল, জানা উচিত ছিল, এটাও খুব একটা ভালো স্বচ্ছ কোনো ভাষা নয়, আইনি ভাষাও নয়, এমনকি রাজনৈতিক ভাষা নয়। এবং সেখানে আইসিপিবিতে আপনি দেখবেন যে সেখানে কিন্তু যারা বড় বড় আইনজীবীরা, এমনকি যারা রাজনৈতিক সাহিত্য যারা ক্রিটিক করেন, তারাও বলেছেন যে দায় নির্ধারণের ক্ষেত্রে রাষ্ট্রের কর্তৃত্ব খাটবে না গুম আইনে, রাষ্ট্র থাকবে। এখানে দেখুন সমস্যাটা কি, সমস্যাটা আপনাকে রাষ্ট্র ঠিকই রাখতে হবে, ন্যায় বিচারে দিতে হবে, অপরাধী কিন্তু রাষ্ট্র। তাহলে এই পরিস্থিতি আপনি কি করে মোকাবেলা করবেন? এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশনটা এসেছে। আমরা শুরু থেকে বারবার বলে এসেছি আমাদের অবিলম্বে একটা রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন কাউন্সিল করার দরকার। আমাদের কথা কেউ শুনে নেই। আমরা প্রথম থেকে যে কথাগুলো বলেছি জনগণের পক্ষ থেকে এটা হয়েছে। এখন যা রাজনৈতিক পরিস্থিতি
তাকে আমি যথেষ্ট পরিমাণ আশা হারিয়ে ফেলেছি যে আমরা আদৌ কিছু অগ্রসর হতে পারবো কিনা। যদি অগ্রসর হতে না পারি, আমার ভয় হয় যে আমরা যারা উপদেষ্টা সরকারে আছি এখন, তাদেরকে আবার গণ আদালতে উঠতে হতে পারে। এটা খুবই বিপজ্জনক একটা পরিস্থিতি। ফলে আমাদেরকে যাই আমরা আলোচনা করি না কেন, আমাদেরকে সততার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে, একসঙ্গে কাজ করতে হবে। যেমন আমাদের আরেকজন উপদেষ্টা চলে গেছে, তিনি থাকলে খুব ভালো হতো, আপনি থাকলে ভালো হতো। আমাদেরকে একসঙ্গে থাকতে হবে, কারণ এই উপদেষ্টা সরকার আমরা কিন্তু লড়াই করে, রক্ত দিয়ে, শহীদ হয়ে, পঙ্গু হয়ে তাদেরকে ক্ষমতায় বসিয়েছি। ফলে ব্যাপারটা একটা সিম্পল ব্যাপার নয় যে আমরা একটা হালকা আইনি তর্ক করে আমাদেরকে বুঝ দিয়ে দেবেন, কারণ জনগণের পক্ষে তো আমরা কাজ করব। এরপরে যেটা হচ্ছে 3 নম্বর, তদন্ত কমিশন নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেটা গঠন সম্পর্কে আমার 3 নম্বর যে দিকটা আমাদের বিশেষভাবে আপনার আগ্রহের বিষয়, সেটা হলো যে সরকার বিজ্ঞাপন জারি করে কমিশন গঠন করবে। আবার তো আমরা রাষ্ট্রের কর্তৃত্বই তো আমরা আনছি। ব্যাপারটা এমন নয়, যখনই এই যে গুমের দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের যে আন্দোলন, গুমের দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের যে আন্দোলন আমরা ল্যাটিন আমেরিকায় দেখেছি, বিভিন্ন এলাকায় দেখেছি, এই ধরনের গুম কমিশনের দাবিটা তাদের পক্ষ থেকে উঠেছে, রাষ্ট্রের বিপরীতে। রাষ্ট্রের পক্ষ থেকে উঠেনি, রাষ্ট্র তো নিজেকে সবসময় কি করতে চান, নিজেকে সুরক্ষা করতে চান। তো সেজন্য আমাদেরকে যে জায়গাটা আইনি বিতর্ক যেটা, সেটা হচ্ছে কমিশন যদি জনগণের দ্বারা নিয়ন্ত্রিত না হয়, তবে সেটি বিচার নয়, রাষ্ট্রের আত্মপক্ষ সমর্থন। রাষ্ট্র নিজের আত্মপক্ষ সমর্থনের জন্য সে তখন এই ধরনের একটা কমিশন করে। আমি এটা বুঝতে দেবো জনগণকে, এটা হবে না। সেই জন্য অবশ্যই এই গুম কমিশন হতে হবে এক ধরনের অটোনমাস, স্বাধীন, জনগণের অভিপ্রায়ের উপরে সে দাঁড়ানো, এবং একই সঙ্গে সে রাষ্ট্রের দিক থেকে রাষ্ট্রকে সে যেন একই সঙ্গে সে কী করতে পারে, সে নজরদারির মধ্যে রাখতে পারে। সে সঠিক মানবাধিকারের যে ইস্যুগুলো আন্তর্জাতিকভাবে গৃহীত, এই আলোকে যেন জনগণের নাগরিক অধিকার এবং তার অন্যান্য মানবিক অধিকারকে এই গুম কমিশন সেটা রক্ষা করতে পারে। ফলে এটাকে আমরা যারা হিউম্যান রাইটস কমিশন অধীনে আনতে চাইছেন, তারা খুব ভুল প্রস্তাবনা দিচ্ছেন। তার মানে হলো যে তারা আইসিপিবিডি হিস্ট্রি, কেন এটার অরিজিন ঘটেছে, কেন এটা করতে হচ্ছে আলাদা করে, এটা সম্পর্কে আমার যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা নয় বলে আমার ধারণা। আমরা আলোচনা করে এটা আরও আমরা পরিষ্কার করতে পারবো। আমার আরেকটি যুক্তি হচ্ছে, কোন ধারা ভিকটিম উইটনেস প্রোটেকশন, মানে এই ধারা, এর মধ্যে আমি এমন কোনো ধারা দেখি নাই, আমি ভুল হলে আমাকে শুদ্ধ করে দেবেন, যেখানে ভিকটিম উইটনেস প্রোটেকশন আছে। ভিকটিম উইটনেস প্রোটেকশন যদি না থাকে, এটা কোনো আইনই নাই, এটা একটা আবর্জনা। কারণ এই পুরো আইনটা টিকে থাকবে যিনি ভিকটিম, তিনি যখন সাক্ষ্য দিতে আসবেন যে রাষ্ট্র তার পরিবারকে গুম করেছে, সে যে আবার গুম করবে না, তার গ্যারান্টিটা কি? তার গ্যারান্টি আপনি কি করে দেবেন? তারা দেখুন, গুম কমিশনটা এমন একটি গুম কমিশন যেটা রাষ্ট্রের অধীন বটে, রাজনৈতিকভাবে অধীন, আইনিভাবে সেটা অধীন নয়। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। ফলে আইসিপিবিডি যে বেসিক ফিলোসফিক্যাল এবং লিগাল কনসেপ্ট, এটা হচ্ছে তার লিগাল কনসেপ্ট। ফলে এটা বাদ দিতে আমি আইন নিয়ে করলে, এটাকে আমাদের কাজল খুব ভালো বলবেন, কারণ তিনি আইন সম্পর্কে আমাকে অনেক বেশি প্রাজ্ঞ, তিনি জানেন তিনি কী করে আইন লিখতে হয়। আইন লেখাটা সহজ কাজ, মূল কথা হচ্ছে পলিটিক্যাল কোশ্চেনগুলোকে আমাদের সামনে নিয়ে আসে। তাহলে আমরা এটা হলো আমার টানা 5 নম্বর, যে ক্ষতিপূরণ ব্যবস্থার মধ্যে একটা দায়হীনতার ব্যাপার। ক্ষতিপূরণ আমরা কি করবো? অপরাধীর সম্পত্তির উপর নির্ভর করে ক্ষতিপূরণ তো হবে না। অপরাধী তো রাষ্ট্র, রাষ্ট্র কি ক্ষতিপূরণ দেবে? রাষ্ট্রের ক্ষতিপূরণ ট্যাক্স থেকে দেবে সে, তাহলে ক্ষতিপূরণটা কি করে করবেন? তাহলে এটা তো ইস্যু। সেক্ষেত্রে অন্যান্য দেশে এই ধরনের আইন করবার ক্ষেত্রে ক্ষতিপূরণের ব্যাপারটা তারা দেখেছেন যে এটার দ্বারা ন্যায় বিচারও প্রতিষ্ঠিত হয় না বলে, দেখুন নেলসন ম্যান্ডেলা যে ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশনের কথা গেছেন। কেন আমরা যদি বসি, কমিশন যদি কথা বলে, মেডিয়েট করে যে ঠিক আছে তুমি অপরাধ করেছো, তুমি অপরাধের কথা তুমি বলতে হবে, এবং অপরাধের যদি বলো, এটা যদি তুমি হুকুমের আসামির দ্বারা তুমি আলাদা কেউ থেকে থাকে, ফলে সেখান থেকে তোমাকে ক্ষমা পাওয়ার অধিকার আছে। এবং সে ক্ষমাটা কারা দিতে পারে? ক্ষমাটা যারা ভিকটিম তারা দিতে পারে। যখন তারা বুঝতে পারে যে একটা কি, সে যেই হোক না কেন, আইন শৃঙ্খলা বাহিনীর যে কেউ থাকুক, সে যদি অপরাধ করে থাকে, তখন হুকুমের দ্বারা, অন্যের হুকুমের দ্বারা সে অপরাধ করে থাকে, তাহলে সেটা কিন্তু আমরা সে এক ধরনের ক্ষমা সে পেতে পারি। কারণ সে সত্য আমরা জেনেছি
এবং সত্য জানার পরে তখন আমরা যারা ক্ষতিগ্রস্ত পরিবার তারা তখন সেখান থেকে তাদেরকে অনুপ্রাণিত করা হয় যে কোনো অফিসার কি কোনো পুলিশ হতে পারে, সেনাবাহিনীর লোক মানুষ হতে পারে, তাকে তারা ক্ষমা করে দিচ্ছে বৃহত্তর সামাজিক এবং রাজনৈতিক স্বার্থে। ফলে অদ্ভুত ব্যাপারটা হলো এই আইনটা এমনই একটা আইন যে আইনটাকে আপনি প্রচলিত আইনের অধীনে বিচার করতে পারবেন। ফলে আজ বিচার করতে না পারলে আমাদেরকে এই আইনটাকে সফল করতে হলে আমাদেরকে একটা রাজনৈতিক ফয়সলার দরকার হয়। কারণ আমরা এটা করতে গেলে আমরা যে বিরোধের মুখোমুখি হব, আমি তার পক্ষে নই। আমি অনেক সময় দেখি যে অনেক সময় সেনাবাহিনীর বিরুদ্ধে অনেক প্রোপাগান্ডা চালানো হয়, যেটা আমি মনে করি এটা আমাদের কোথাও নেয় না, এটা আমাদের কিছুই কিন্তু আমাদের সহায়তা করে না। কারণ আমাদের এটা রাজনৈতিক ইস্যু। ফলে রাজনৈতিক ইস্যুকে আমরা রাজনৈতিকভাবে আশা করি আমরা মোকাবেলা করা শিখব। তো সেই জন্য আমাদের দিক থেকে প্রশ্নটা কি, আমরা কি প্রশ্নটা মনে রেখে আমরা আবারও হয়তো ফিরে আসবো, আবার আরও এত করবো, আলোচনা করবো, সেটা হলো যে এই আইনের মধ্যে কি আমরা জনগণের স্মৃতি, এই যে গুম হয়েছে তার স্মৃতি কিংবা তার ভাষা, তার সংগ্রাম, তার লড়াই, এটাকে কি ধরনের আইনি ভাষায় আমরা রূপ দিয়েছি তাকে, এটা হলো চ্যালেঞ্জের জায়গা। এটা কেন করতে পারবো না খেয়াল করেন, আমরা কিন্তু এখনো কথায় কথায় কনস্টিটিউশনাল কন্টিনিউটি কথা বলি, সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলি। ব্রিটিশ আমলের আইন আমরা এখনো টিকিয়ে রেখেছি। এতই আমরা অভাগ্য জাতি, আমাদেরকে দুর্ভাগা জাতির কোথাও নাই। আমরা নিজের বুঝে আইন করতে পারি না। আমি জানি না আমাদের এখানে বড় বড় আইনজীবী যারা আছেন সকলে আমার থেকে প্রাজ্ঞ, আমরা নিজের আইন বানাতে পারবো না, আমাদের ব্রিটিশ আইন করতে হবে। এটা কোনো হলো? তাহলে তাহলে কনস্টিটিউশনাল কন্টিনিউটি দরকার থেকে সাংবিধানিক ধারাবাহিকতা মানে তো ব্রিটিশ আইনকে ধরে রাখা। আপনার যখন এই যে ক্রিমিনাল প্রসিডিউর থেকে আরম্ভ করে যতগুলো আইনের কথা তুলতেছেন, এখানে যতগুলো আইন দিয়েছে সবই তো ব্রিটিশ আইন। তো আপনারা এখনো ব্রিটিশ আইন যদি আপনি ধরে রাখেন তো দেশ স্বাধীন করলেন কেন ভাই? এটা কি তামাশা করার জন্য স্বাধীন করেছে নাকি আমরা? তো আপনি যদি আইন প্রণয়ন করতে না পারেন তাহলে বাদ দেন, জনগণ ছেড়ে, তাহলে আমরা এই শৃঙ্খলা একটা অরাজকতার মধ্যে ঢুকে যাবো, নৈরাজ্যের মধ্যে ঢুকে যাবো। আমাদেরকে দায়িত্ব নিতে হবে যে আমরা নিজেরা করতে পারি এবং সো-কল কনস্টিটিউশনাল কন্টিনিউটি এটা জনগণের কণ্ঠরোধ করে। বারবার এই আইনগুলোকে আমরা ফিরে নিয়ে এসে আবারও পুরনো আইন চাপিয়ে দিই এবং আমরা রাষ্ট্রকে আরও বেশি অস্থিতিশীল করে দিই। আশা করি আপনারা আমার ক্ষোভটা বুঝবেন এবং আশা করি আমি ক্ষমা করবেন। আশীর্বাদের পাশে আমার আশীর্বাদ রাগ করবেন। উইল ওয়ার্ক টুগেদার। আমি যেটা প্রমিস করছি আমরা একসঙ্গে কাজ করবো, এটা সমাধান করবো। এটা পলিটিক্যাল ইস্যু ভাই, এটা আইনি ইস্যু না, এটা পলিটিক্যাল ইস্যু। ইট মাস্ট বি রিজলভড। আমাদের সবই মনে করেন।